আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রথম লাইভটা আমরা কেটে গিয়েছিল, কারণ হচ্ছে এটা টেকনিক্যাল সমস্যা ছিল, ক্যামেরা অফ ছিল, যার কারণে। তো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সেই কামনা করছি। এবং আজকে আমরা পৌরনীতি যে এমসিকিউ কোর্স আমি শুরু করেছিলাম সেই কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা আমি তোমাদেরকে নিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের ইউনিভার্সিটি প্রশ্ন যেগুলো ছিল সেই প্রশ্নগুলোর উপরে, এবং আজকে থেকে আমি তোমাদেরকে পৌরনীতি প্রথম পত্র থেকে শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে অধ্যায়ভিত্তিক তোমরা এমসিকিউগুলো দেখবা এবং পাবা। এবং যেই এমসিকিউগুলো তোমাদের জন্য প্রায় সময় পরীক্ষায় আসে বা আসতে পারে, এই ধরনের সম্ভাবনাময় এমসিকিউগুলো হচ্ছে আমি আজকের লাইভে তোমাদেরকে পড়াবো। তবে এটা আজকের লাইভে আমরা সবগুলো শেষ করতে পারবো এমনটা নয়, এটা ধারাবাহিক ক্লাসগুলো হবে, সুতরাং তোমাদেরকে প্রতিদিনের ক্লাস করতে হবে। অর্থাৎ প্রতিদিন বলতে আমি বিশেষত তোমাদের সোমবার এবং শুক্রবার ক্লাসগুলো নিচ্ছি রাত 9:30 থেকে। তো তোমাদের বন্ধুবান্ধবী যারা এখনও লাইভে যুক্ত হয়নি তাদেরকে একটু মেনশন করে তোমরা জানিয়ে দিতে পারো, তারাও যাতে ক্লাসে যুক্ত হতে পারে, তাতে করে তারাও উপকৃত হবে। ঠিক আছে? তো তোমরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো এবং হচ্ছে আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা তোমরা কমেন্টস করে জানাতে পারো আমাকে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন উপকার হচ্ছে বা তোমরা ক্লাসগুলো করে উপকৃত হচ্ছে কিনা, পড়ালেখার যেই ফ্রি লাইভ ক্লাসগুলো তোমরা পাচ্ছ এবং তোমরা আরও ক্লাস চাও কিনা সেটাও আমাদেরকে জানাতে পারো। তোমাদের মনের অব্যক্ত কথাবার্তা আমাদেরকে বলতে পারো। তো তোমরা যারাই যুক্ত হয়েছো, তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটু জানাও। যেমন জাইমা রহমান যুক্ত হয়েছেন, রাইকা ইসলাম যুক্ত হয়েছেন, এবং হচ্ছে তোমার আফরাউদ্দিন যুক্ত হয়েছেন, আরও যারা যুক্ত হয়েছেন, সাদিয়া ইসলাম প্রিয়া যুক্ত হয়েছে, এবং টাঙ্গাইল থেকে মাহমুদা যুক্ত হয়েছেন, এবং আরও যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আসমা কাসেম এবং মাহাদি ইহসান এবং সিদ্রাতুল মুন্দাহা এবং আবুল কাসেম। ওকে, আবুল কাসেম দেখছে চট্টগ্রাম নন্দনকানন থেকে। হবিগঞ্জ থেকে প্রিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, রিয়াদ এবং আফরাউদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, আনিকা যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, এবং মোহাম্মদ মাহি যুক্ত হয়েছেন এয়ারপোর্ট ঢাকা থেকে। হবিগঞ্জ থেকে রাকিব হাসান, রাইকা ইসলাম যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে। এবং হচ্ছে আরও যারা তোমরা যুক্ত হয়েছো তোমাদেরকে বলবো যে তোমরা লাইভটা অন্তত শেয়ার করে রাখো, এখন আপাতত শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমরা ডিলিট করে দিতে পারো তোমাদের টাইমলাইন থেকে। ইমরান আহমেদ যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে, ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন ফাইসাল আমাদের সাথে, এবং জাকিরুল ইসলাম যুক্ত হয়েছেন কুড়িগ্রাম থেকে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে বলবো ধৈর্য ধরে ক্লাসগুলো করবে, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, গত ক্লাসে আমরা এগুলো পড়ে ফেলেছিলাম, প্রায় 33টা না 34টা মতো এমসিকিউ আমরা পড়েছি। তো আমরা একটু এগুলো স্কিপ করে চলে যাই গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল। পড়ালেখার বেশ কয়েকটি চলমান কোর্স আছে, তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই ভর্তিও আছো। তো র্যাপিড বেস এবং গোল্ডেন বেসে আমাদের বেশ কিছু স্টুডেন্ট ভর্তি আছে, তোমরা চাইলে ওই বেসগুলোতে ভর্তি হওয়ার পাশাপাশি আরও যে বেসগুলো আছে সেগুলোতে পড়তে পারো। তো একটু আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে এগুলো গত ক্লাসে পড়ানো হয়ে গিয়েছিল। তোমরা অনেকেই গত ক্লাসটা করেছো আর অনেকেই করো নাই। তোমরা যারা করো নাই তোমাদের বলবো যে তোমরা ইউটিউব থেকে ক্লাসগুলো করে নিতে পারো। এই ক্লাসগুলো এই এমসিকিউগুলোর ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে মূলত আমরা প্রায় 40টা পার করে ফেলছিলাম গত ক্লাসে। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারো কিছুদিনের জন্য, অথবা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ের জন্য। ঠিক আছে, আজকে আমরা এখান থেকেই পড়বো। গত ক্লাসে এইটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম, প্রায় 44টা এমসিকিউ আমরা গত ক্লাসে পড়ছিলাম, আজকে আমরা এরপর থেকে পড়বো। হ্যাঁ ভাই, এইচএসসির পর কি করা যায়, কি করা যায়? সন্দীপ থেকে মোহাম্মদ তানভীর যুক্ত হয়েছেন, এবং আলিনা তানজিম যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফারহান জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে আমি ঠিক বুঝতে পারি নাই। মিশন যুক্ত হয়েছেন আমাদের সাথে, বেশ কয়েকজন বন্ধুকে মেনশন করেছেন। সাউন্ড না থাকার তো প্রশ্নই নাই, ঠিক আছে, সাউন্ড নাই মানে কি? আবার সাউন্ড তো আসে, আমি নিজেও এই যে তোমার সাউন্ড শুনতে পাও কিনা দেখো, এই যে দেখো আমার মোবাইলেই সাউন্ড শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করো যে সিবিস এবং সিবিটার শব্দ, এই দুটি শব্দ যথাক্রমে অর্থ কি সেটা জানার আগে আমরা আগে বোঝার চেষ্টা করি যে এই দুটি শব্দ কি থেকে আসছে। তোমরা অনেকেই জানো এই দুইটা শব্দ হচ্ছে সিভিক্সকে ভাঙলে সিবিস এবং সিভিটাস হয়, দুইটাই কিন্তু ল্যাতিন ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? দুইটাই হচ্ছে ল্যাতিন ভাষার শব্দ। তো ল্যাতিন ভাষার শব্দ দুইটির অর্থ যথাক্রমে যে সিবিস অর্থ হচ্ছে নাগরিক
আর সিভিটাস অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র। এটা তোমরা অনেকেই পারবা, সঠিক উত্তর তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে নগর রাষ্ট্র। এখানে একটা কথা বলে রাখি যে নাগরিক এবং নগর রাষ্ট্রকে, এটা তো ল্যাতিন ভাষার শব্দ তাই না, এটাকে গ্রিক ভাষায়ও ব্যবহার করা হয়। গ্রিক ভাষায় দেখো এখানে পলিটিস, নাগরিকদেরকে বলা হয় কি পলিটিস, আর অন্যদিকে যে তোমার নগররাষ্ট্রকে বলা হয় গ্রিক ভাষায় ফলিস। কি বলা হয়? ফলিস বলা হয়, ঠিক আছে। নগররাষ্ট্রকে কি গ্রিক ভাষায় ফলিস বলা হয়। তাহলে এই দুইটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ, পলিটিস এবং ফলিস। আর সিভিক্স এবং সিভিটাস এই দুইটা হচ্ছে ল্যাতিন ভাষার শব্দ। তাহলে সিভিক্স আর সিভিক্সের শব্দকে আমরা ভাঙলে ল্যাতিন দুইটা শব্দ পাই, এটা হচ্ছে সিভিক্স এবং সিভিটাস। এই দুইটা শব্দ থেকেই সিভিক্স শব্দের উদ্ভব হয়েছে। এটা কিন্তু ইংরেজি ভাষার শব্দ, ইংরেজি প্রতিশব্দ। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে সিভিক্স। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা পেতে যাচ্ছি। সঠিক উত্তর হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। এরপরে আমরা আরেকটা এমসিকিউতে চলে যাই। একটু তোমরা এগুলো ডিটেইলসে মনে রাখার চেষ্টা করবা। পূর্বাপুরি কোন ভাষার শব্দ? একটু খেয়াল করো। বাংলা, হিন্দি, উড়িয়া, সংস্কৃত। দেখো পুর মানে হচ্ছে তোমার পূর্বাপুরি। পূর্বাপুরি এটাকে মূলত নগর বলা হচ্ছে। পূর্বাপুরি হচ্ছে কি নগর। আর নগরভাষী যারা আছে, নগরভাষী, দেখো নগরবাসী বা নগরের বাসিন্দা, নগরের কি বাসিন্দাদেরকে পুরবাসী বলা হয়। কি বলা হয়? পুরবাসী বলা হয়। এবং দুইটাই এই যে দেখো পুর বা পুরী কিংবা পুরবাসী, এটা এটা এবং এটা তিনটা শব্দই কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ, ঠিক আছে। কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। আশা করছি তোমরাও উত্তরগুলো পারবা। তোমরা তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের অনেকের উত্তর দেখতে পাচ্ছি। সানজিদা উত্তর করেছেন, আবুল কাসেম উত্তর করেছেন, ওমর ফারুক উত্তর করেছেন, এবং উম্মে হাবিবা সামিরা আমাদের সাথে উত্তর করেছেন, এবং সামিহা আমাদের উত্তর করেছেন, সাজিয়া ইসলাম প্রিয়া উত্তর করেছেন, জাইমা রহমান উত্তর করেছেন, এবং আনিকা উত্তর করেছেন। ওকে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেকেই সুন্দর উত্তর দিয়েছো, তো অনেকে আবার ভুল উত্তর দিয়েছো। একটু পরে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পুরনীতি। উক্তিটি আসলে কার? এই উক্তিটি কার? তোমরা কি জানো যে এই উক্তিটি কে দিয়েছেন? যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যেই শাস্ত্র আলোচনা করে সেটাকেই বলেছেন যে পুরনীতি। এটা কে বলেছেন? তোমরা কি জানো কিনা যে পুরনীতি মানে এটা কে বলেছেন? এটা কে বলেছেন? একটু কমেন্টস করো তো দেখি। যে তোমাদের অনেকেই এটা পারার কথা, এবং তোমরা, আমি জানি যে তোমরা অনেকেই পারো এবং সঠিক উত্তর তোমরা দিতে পারবা। একটু কষ্ট করে তোমরা কমেন্টস করো যাতে করে আমাদের রিচটা বেড়ে যায়। রিচ বাড়লে যেটা হবে সেটা হচ্ছে আমরা মোটিভেট হব যাতে করে আরও ক্লাস নিতে। তোমরা অনেকেই যখন দেখবে তখন আমাদের ভালো লাগবে যে হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো করছে, এবং এতে করে তোমাদের যে উপকার হবে সে এর পাশাপাশি আমাদের নিজেরও ভালো লাগা কাজ করবে, ঠিক আছে। তো এখানে যেটা বলবো যে সেটা হচ্ছে কি ইএম ওয়ার্ডস এই কথাটা বলেছেন। তিনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে কি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়। আমরা জানি যে নাগরিকতার সাথে জড়িত সকল অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক এবং নাগরিকতার সাথে জড়িত বিশ্ব মানবতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে পরিণতিতে আলোচনা হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নাগরিকতার সাথে জড়িত বলছে। হ্যাঁ, যদি নাগরিকতার সাথে জড়িত না হয় সেটা কিন্তু পুরনীতি হবে না, কারণ পুরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে পুরনীতি কি বিষয়ক বিজ্ঞান? পুরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতা বিষয়ক কি বিজ্ঞান, মনে রাখবা, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, ঠিক আছে। তো এই কথা কে বলেছে সেটা তোমাদের উত্তরে পেয়ে যাচ্ছে তোমরা। ইএম ওয়ার্ডস এই কথা বলেছেন। তো এটা অনেকেই সঠিক উত্তর করেছে। এটা পারার কথা, এটা না পারার কোনো প্রশ্নই নাই। যে মানব সমাজের আদি এবং অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? সেটা হচ্ছে একটু খেয়াল করো, মানব সমাজের আদি প্রতিষ্ঠান বলতে এখানে আদি বলতে পুরাতন বোঝানো হয়েছে। কি পুরাতন কিংবা প্রাথমিক? পুরাতন বা কি প্রাথমিক বা শুরুর দিকের প্রতিষ্ঠান কোনটি? কারণ আমরা জানি যে মানব সভ্যতার প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবারের পরে মানুষের আস্তে আস্তে গড়ে তুলেছে কি যে সমাজ গড়ে তুলেছে। সমাজের পরে গড়ে উঠেছে কি রাষ্ট্র। তাহলে পরিবার হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ অকৃত্রিম এবং আদি। অকৃত্রিম বলেছে কেন? যে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বা রক্তের সম্পর্ক, এটা কিন্তু অকৃত্রিম। এখানে কৃত্রিমতার কোনো স্থান নাই। তো স্বাভাবিকভাবে এটা অকৃত্রিম প্রতিষ্ঠান বলা হচ্ছে। রাষ্ট্রের প্রাথমিক পর্যায়ে হচ্ছে কি পরিবার। পরিবার থেকে সমাজ গড়ে ওঠে, সমাজ নিয়ে গড়ে ওঠে রাষ্ট্র। তাহলে আমরা পরিবার হচ্ছে এটা রাষ্ট্রের বা মানব সমাজের যে আদি বা অকৃত্রিম প্রতিষ্ঠান, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটাতে চলে যায়। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের
প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কি গড়ে উঠতো? প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠতো পরিবার, গোষ্ঠী, নগরাষ্ট্র বা জাতিরাষ্ট্র। কোনটা বলো তো? যে পরিবার, গোষ্ঠী, নগরাষ্ট্র বা এটা একটু উত্তর করো। তোমাদের অনেকেই উত্তর দিয়েছো, যেমন হচ্ছে সামিহা উত্তর দিয়েছে, জাইমা উত্তর দিয়েছে এবং সিয়াম যুক্ত উত্তর দিয়েছে, মাহি যুক্ত দিয়েছে উত্তর দিয়েছে, আয়শা এবং নীলা উত্তর দিয়েছে, মাহি এবং হচ্ছে তাহা, এরপরে হচ্ছে নাদিয়া, শাহরিয়ার এবং হচ্ছে আরিফ হাসান, অনেকে উত্তর দিয়েছো, ভেরি গুড। ওকে, আবার সুমাই ইসলাম উত্তর দিয়েছে, মাহি উত্তর দিয়েছে। তো এখানে দেখো প্রাচীনকালে ছোট ছোট এলাকা নিয়ে বা অঞ্চল নিয়ে গড়ে উঠতো হচ্ছে মূলত নগর রাষ্ট্র। এটা বিশেষ করে যে তোমরা কয়েকটা নগর রাষ্ট্রের নাম মনে রাখবো, অ্যাথেন্স, স্পার্টা, স্পার্টা, থেবেস, এগুলো হচ্ছে গ্রিক নগরাষ্ট্র। অ্যাথেন্স, স্পার্টা, থেবেস এগুলো হচ্ছে গ্রিক। আর রোম শহরকে কেন্দ্র করে বা রোমান যে রোম সব মানে এটাও একটা নগরাষ্ট্র ছিল। রোম, অ্যাথেন্স, স্পার্টা, থেবেস এগুলো একটা হচ্ছে নগরাষ্ট্র। তো এখানে রোমটাও একটা নগরাষ্ট্র, কারণ রোম শহরকে নিয়ে বা ইতালির যে কেন্দ্র সেই রোমকে নিয়ে একসময় রোমান সভ্যতা গড়ে উঠেছিল। তো রোম এটাও একটা নগরাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। তো এখন বর্তমান বিশ্বে যে জাতিরাষ্ট্র, এখন আমরা কোন রাষ্ট্রে আসি? বর্তমানে প্রায় রাষ্ট্রই হচ্ছে জাতিরাষ্ট্র। বর্তমান নগরাষ্ট্রের উদাহরণের মধ্যে তোমরা মনে রাখবা বর্তমানেও কিন্তু নগরাষ্ট্র আছে। ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠছে মূলত নগরাষ্ট্র। যেমন আমরা বর্তমানে ভ্যাটিকান সিটির কথা বলতে পারি, ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। এরপরে হচ্ছে তোমরা সিঙ্গাপুর সিটির নাম শুনে থাকবে, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর সিটি। এরপরে তোমরা নাম শুনে থাকবে মোনাকো সিটি, এটা কাজ দিচ্ছে না, মোনাকো সিটি। সিঙ্গাপুর সিটির পাশাপাশি কি মোনাকো সিটি। এই মোনাকো সিটির পাশাপাশি আরও কয়টা তোমরা নগরাষ্ট্রের নাম শুনে থাকবে। তোমার এটা তো কাজ দিচ্ছে না, ওইটা বড়টা না। এখানে সাজ্জাদ পাইছি, আমি এখানে আছি সাজ্জাদ, পাইছি। ওকে, যেটা বলছি যে ভ্যাটিকান সিটি এবং মোনাকো সিটি, সিঙ্গাপুর সিটি এগুলো হচ্ছে বর্তমান সময়ের নগরাষ্ট্র, ঠিক আছে? অর্থাৎ এখন জাতিরাষ্ট্রের ভিড়ে এই নগরাষ্ট্রের অবস্থান আছে। এরপরে যেটা নিয়ে আমরা রাষ্ট্র কোনটি সম্প্রসারিত রূপ, এটা নিয়ে অলরেডি একটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে পরিবারের সম্প্রসারিত রূপ। অর্থাৎ একটু আগে আমরা যে রাষ্ট্রের প্রাথমিক বা আদি প্রতিষ্ঠান যে অকৃত্রিম প্রতিষ্ঠান যেটা পড়েছি সেটাই এটা। এখানে একটু জিনিস খেয়াল করো যে সম্প্রসারিত রূপ বলতে অর্থাৎ পরিবার থেকে গড়ে উঠেছে সমাজ থেকে কি রাষ্ট্র। তাহলে মোটামুটিভাবে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, চলমান কোর্সগুলো সম্পর্কে একটা বিজ্ঞাপন আসছে, সেটা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দেই যে গোল্ডেন বেস এবং র্যাপিড বেস হচ্ছে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বেস। এই কাঙ্ক্ষিত বেস এবং হচ্ছে অনেক স্টুডেন্ট এটাতে পড়ে ভালো রেজাল্ট করতে পারে। আমরা আর যাই কিছু করি বা না করি, র্যাপিড বেস এবং গোল্ডেন বেসের ক্লাসগুলো কিন্তু মানে খুব ডিটেলসে হয়, ঠিক আছে? তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা ভর্তি হতে পারো। এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে কি যে পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? যে তোমরা সবাই জানো যে পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তো মোটামুটিভাবে পৌরনীতির নাগরিক নিয়েই আলোচনা করে। তাহলে মূল আলোচনার বিষয় কি? নাগরিক। তো যদি আমরা সংকীর্ণ অর্থে বলি, সংকীর্ণ, এখানে নাগরিকের আলোচ্য বিষয়ের মধ্যে দিক আছে, এটা হচ্ছে সংকীর্ণ দিক। যে পৌরনীতির আলোচনার সংকীর্ণ দিক কোনটা? সংকীর্ণ দিক হচ্ছে নাগরিক কর্তব্য, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, ঠিক আছে? নাগরিক দায়িত্ব কি কর্তব্য, এটা হচ্ছে নাগরিকতার বা পৌরনীতির আলোচনার ক্ষেত্রে যে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সংকীর্ণ আলোচনা, ঠিক আছে? কর্তব্য এবং দায়িত্ব। আর অন্যদিকে যদি আমরা বিস্তৃত বা বিস্তীর্ণ বা হচ্ছে বৃহৎ দিক দেখি, যে তোমার যেটাকে আমরা ব্রডার সেন্সে বা বৃহত্তর অর্থে, সেটা হচ্ছে কি নাগরিকতার সাথে বৃহৎ অর্থে সংকীর্ণ দিক আর হচ্ছে কি বৃহৎ দিক। বৃহৎ দিক বিবেচনা করলে যে পৌরনীতির আলোচনার বিষয় হচ্ছে যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়। তাহলে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। তো তার মানে মূল বিষয় হচ্ছে নাগরিক, এখানেও নাগরিক, এখানেও কি নাগরিক। তাহলে সংকীর্ণ দিক বা হচ্ছে ক্ষুদ্রতম দিক থেকে নাগরিক দায়িত্ব কর্তব্য নিয়ে পৌরনীতি আলোচনা করে, বৃহত্তর সেন্সে বা ব্রডার সেন্সে পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে গেল এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি পরবর্তী প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে। তোমরা এখানে একটু খেয়াল করো, দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে। তো তোমরা একটু কমেন্টস করো তো দেখি যে রিপাবলিক গ্রন্থের লেখককে। এটা আমি জানি যে তোমরা অনেকেই পারবে, কারণ এটা নিয়ে অলরেডি আমি একটা রিলস তোমাদেরকে দিয়েছিলাম। এরিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে কি দ্য পলিটিক্স, তাই না? দ্য পলিটিক্স। এরপরে
তার প্লেটো হচ্ছে এরিস্টটলের গুরু মানে শিক্ষক। প্লেটোর গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক। আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই চারজনের নামের মধ্যে চারটা গ্রন্থ আছে। মন্টেস্কুর গ্রন্থের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস, স্পিরিট অফ লস, ঠিক আছে। তো এরপরে হোয়াটস এর গ্রন্থের নামটা একটু আমাকে বলো, তোমাদের পরিণতির মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে আছে, ঠিক আছে। তোমরা চাইলে সেটা আমাকে জানিয়ে দিতে পারো কমেন্টস করে। হোয়াটস এর গ্রন্থের নামটা একটু তোমরা বলো, ঠিক আছে। তোমরা একটু হোয়াটস এর নামটা বলো, গ্রন্থের নামটা বলো। তো উত্তর তো তোমরা পেয়ে গেছো, একটু আগেই আমি সেটা লিখে দিয়েছি। হোয়াটস এর গ্রন্থের নাম বলো, তোমরা দেখি পারো কিনা, কয়জন পারো কিনা দেখি একটু। আমি যে 52 নম্বরে বি, অনেকেই উত্তর দিয়েছে। মাহি উত্তর দিয়েছে, রাকিব উত্তর দিয়েছে, সিয়াম উত্তর দিয়েছে, সিয়াম। এর পাশাপাশি হচ্ছে সাইমা আপনার ফুতুল উত্তর দিয়েছে, হ্যাঁ সুন্দর নাম। এরপরে সাদিয়া প্রিয়া উত্তর দিয়েছে, জুলেখা উত্তর দিয়েছে, ইমরান উত্তর দিয়েছে, কুশনুর জাহান উপমা। এটা হোয়াটস হবে কেন, এটা এর আগেরটা মনে হয় উত্তর। ওকে, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ। আচ্ছা, বাকিরা কি পারো না? তোমরা কি পারো না? এটা পরীক্ষায় আসে, কিন্তু এটা প্রায় সময় আসে যে হোয়াটস এর গ্রন্থের নাম কি। এটাও আসে, মন্টেস্কুর গ্রন্থের নাম কি, প্লেটোর গ্রন্থের নাম কি, এরিস্টটলের গ্রন্থের নাম কি, অথবা দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে, রিপাবলিক গ্রন্থের লেখক কে, মন্টেস্কুর ক্ষেত্রে দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে, হোয়াটস এর দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থের নাম মানে কার গ্রন্থ। এটা পরীক্ষায় আসে, তো এটা পরীক্ষায় আসে। জুলেখা ফাতেমা না পারা এটা তোমার জন্য লজ্জার বিষয়, কারণ তোমাদেরকে অলরেডি আমি এটা পড়িয়েছি, প্রথম অধ্যায়ের মধ্যে পড়িয়েছি। গোল্ডেন বেসে তুমি গোল্ডেন বেস 24-এর হলেও পাবে, 25-এর হলেও পাবে, আর রেপিড বেসের হলেও তো পাওয়ার কথা, তাই না? ওকে, ডেভিল কুইন তুমি চলে যাও, তোমার সায়েন্সের, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার এখানে কাজ নাই, পড়াশোনা করে গিয়ে বাসায়। সাদিয়া ইসলাম প্রিয়া বলেছে যে ফিলোসফি অফ সিটিজেনশিপ, ভেরি গুড, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ। ওকে, এরপরে প্রশ্নে আমরা চলে যাই। এরপরে প্রশ্ন হচ্ছে কি, যে পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? আচ্ছা, কোন ধরনের বিজ্ঞান বলেছে? তো বিজ্ঞানকে আমরা প্রধানত দুইটা শাখায় বিভক্ত করি। বিজ্ঞান মূলত কয়টা শাখায় বিভক্ত? দুইটা শাখায়। একটা হচ্ছে যে তোমার প্রাকৃতিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, আর একটা কি, আর এক ধরনের বিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আর একটা হচ্ছে কি, যে সামাজিক বিজ্ঞান। মনে থাকবে তো? প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো আর সামাজিক বিজ্ঞান কোনগুলো? যেমন ধরো, প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে প্রকৃতিতে বিদ্যমান যে উপাদানগুলো বা প্রকৃতিতে বিদ্যমান যে সমস্যাগুলো সেটা সমাধানের লক্ষ্যে, বা উপাদানগুলোর যে তোমার সামগ্রিক যেই তোমার গবেষণার প্রয়োজনে যে বিজ্ঞানগুলো গড়ে উঠেছে সেগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বলে। আর সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজস্থ সমস্যা সমাধানের লক্ষ্যে বা নিমিত্তে যে ধরনের বিজ্ঞানগুলো গড়ে উঠেছে। তো এখন দেখো, সমাজের সমস্যা বলতে এখানে ধরো নাগরিকতার সমস্যাটা সমাজের একটা সমস্যা। তো সমাজের সমস্যা নিয়ে আমরা যদি একটু সামাজিক বিজ্ঞানগুলোর কথা বলি, যেমন অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে। এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হিসেবে পৌরনীতিও তাহলে কি ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান, কারণ পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা। একইভাবে আমরা যদি একটু খেয়াল করি যে রাষ্ট্রবিজ্ঞান, তারপরে আছে তোমাদের সমাজ বিজ্ঞান, এরপরে আছে হচ্ছে তোমার উন্নয়ন বিজ্ঞান, হ্যাঁ, উন্নয়ন বিজ্ঞান। এর পাশাপাশি তোমার জেন্ডার স্টাডিজ, হ্যাঁ, এই প্রত্যেকটা বিজ্ঞানই কিন্তু এক একটা সামাজিক বিজ্ঞান, জেন্ডার স্টাডিজ। এর পাশাপাশি হচ্ছে তোমাদের নৃবিজ্ঞান আছে, হ্যাঁ, নৃবিজ্ঞান, ঠিক আছে, নৃবিজ্ঞান। এর পাশাপাশি আরো অনেক ধরনের বিজ্ঞান আছে, এগুলো সামাজিক বিজ্ঞান অন্তর্ভুক্ত। এখন প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে আছে হচ্ছে জীববিজ্ঞান আছে, তাই না? জীববিজ্ঞান আছে, তারপরে হচ্ছে তোমার রসায়ন বিজ্ঞান আছে, এরপরে আছে হচ্ছে পদার্থবিজ্ঞান, হ্যাঁ। এর পাশাপাশি তোমার আরো অনেক ধরনের বিজ্ঞান এখানে আছে, প্রাকৃতিক বিজ্ঞান, ঠিক আছে। তো সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের পার্থক্য বুঝতে পারছো? তাহলে পৌরনীতি সুশাসন যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা, তো রাষ্ট্রবিজ্ঞানের শাখা হিসেবে এটা কি ধরনের বিজ্ঞান? এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। তো এটা নিয়ে আর সময় নষ্ট না করি, তোমরা অনেকে হয়তো বা সঠিক উত্তর দিয়েছো। আমি দেখি যে কয়জন সঠিক উত্তর দিতে পেরেছে। 53-এর সি বলেছে অনেকে জীববিজ্ঞান কিভাবে হয়, এই রাইকা ইসলাম, এটা কিভাবে জীববিজ্ঞান হয়, হ্যাঁ। ওকে, তো তোমরা যারা উত্তর দিয়েছো তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। বায়োলজি বলছে হাউ ইজ ইট পসিবল, ডেভিল কুইন, এটা তোমাকে আমি ব্লক করে দিব, তুমি এখান থেকে চলে যাও, তোমার দরকার নাই, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে আমি সময় নষ্ট করতে বলবো না। এগুলো তুমি ওয়েস্ট অফ টাইম, হ্যাঁ, এটা তোমার জন্য ওয়েস্ট অফ টাইম, কিন্তু বাকিদের জন্য সেটা ফলপ্রসূ হলেও তোমার জন্য এটা কাজে আসবে না। ওকে, পরিবার হতে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে? অর্থাৎ এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু বারবারই রিপিট হচ্ছে, এটা প্রায় সময় প্রশ্ন আসছে পরীক্ষায়, এজন্য এটা বারবারই রিপিট হয়েছে বা বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে
ফিরিয়ে দেওয়া হয়েছে। কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে পরিবার থেকে? সেটা হচ্ছে রাষ্ট্র। পরিবার থেকে, পরিবারের মাধ্যম পর্যায়ে হচ্ছে সমাজ, আর চূড়ান্ত পর্যায়ে হচ্ছে কি? রাষ্ট্র। এটা আমি আর আলোচনা করতে চাই না। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিশ্বের কোথাও কোনো জাতি নির্যাতিত হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দীক্ষা দান করে কোনটা? হ্যাঁ, বিশ্বের কোথাও যদি কোনো জাতি নির্যাতিত হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে দীক্ষা বা শিক্ষা সেটা দান করে কে? পৌরনীতি। কারণ পৌরনীতিতে মানবাধিকার এবং হচ্ছে তোমার মৌলিক অধিকার, মানবাধিকার এবং কি মৌলিক অধিকার। দেখো মানবাধিকার কয়টি আছে বলো তো? মানবাধিকার কত সালে ঘোষণা হয়? তোমরা অনেকেই হয়তো পারবে। মানবাধিকার কত সালে ঘোষণা হয়? অনেকেই হয়তো উত্তর করতে পারবে। 55 ক বলেছে। ক ঠিক আছে, বাট হচ্ছে এটাতে ডিটেলস আলোচনা করতে হবে তো। হ্যাঁ, 55 মানবাধিকার কত সালে ঘোষণা করা হয়? মানবাধিকার কে ঘোষণা করে সেটা নিয়ে আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলি। কেন আসলে পৌরনীতি? দেখো যে মানবাধিকার ঘোষণা করা হয় যে 10 ডিসেম্বর 1948 সালে। কত সালে? 10 ডিসেম্বর 1948 সালে মানবাধিকার ঘোষণা করা হয়। কে ঘোষণা করেছিল? ইউনাইটেড নেশন, অর্থাৎ জাতিসংঘ। ঠিক আছে, ইউএন। এই ইউনাইটেড নেশন মানবাধিকারের 30টি তোমার ধারা, মানবাধিকারের ধারা কয়টি? মানবাধিকারের ধারা হচ্ছে 30টি, বা ধারা বা আর্টিকেল আমরা বলতে পারি। তো মানবাধিকারের ঘোষণার মধ্যে বলা আছে যে কাউকে নির্যাতন করা যাবে না। হ্যাঁ, কাউকে নির্যাতন করা যাবে না। 30টি ধারার মধ্যে মানে মোটামুটিভাবে নিজেদের অধিকার, বেঁচে থাকার অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতা, সামগ্রিকভাবে সবকিছু ওইখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে 30টি ধারার মধ্যে মোটামুটিভাবে বলা আছে। তাহলে মানবাধিকারের কয়টি ধারা? 30টি ধারা। কত সালে সেটা ঘোষণা করা হয়? 10 ডিসেম্বর 1948 সালে। কে ঘোষণা করে? জাতিসংঘ। আর মানবাধিকার অনুযায়ী পৃথিবীর কোনো জাতি নির্যাতিত হলে সেটার জন্য মূলত কে কাজ করবে? ইউনাইটেড নেশন কাজ করবে। এবং এটা কোথায় আলোচনা আছে? তোমাদের পৌরনীতির মধ্যে আলোচনা আছে। পৌরনীতির নাগরিক অধিকারের পাশাপাশি মানবাধিকারের বিষয়েও আমাদেরকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। পৌরনীতির প্রথম পত্রের 5ম অধ্যায়ের মধ্যে নাগরিক দায়িত্ব, কর্তব্য এবং মানবাধিকার নিয়ে একটা চ্যাপ্টার আছে তোমাদের। ঠিক আছে, ওকে। এরপরে আছে হচ্ছে তোমাদের কোর্স বিষয়ে বিজ্ঞাপন। এটা হচ্ছে বিজ্ঞাপন বিরতি। হ্যাঁ, বিজ্ঞাপন বিরতিতে তোমাদের একটু বলতেই হয় যে তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো, হ্যাঁ, তোমরা রিপিট বেসে যারা ভর্তি হয়েছো, তোমাদের ক্লাস একদম হচ্ছে হুরুস্থল চলতেছে। তোমরা যারা এখনো ভর্তি হতেছে রেকর্ডেড ক্লাস করতে হবে অনেক, কারণ প্রায় সিলেবাস শেষের দিকে। আর গোল্ডেন বেসে যারা, এটা তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে এখন উঠো নাই, তোমাদের ইয়ার ফাইনাল চলবে বা হচ্ছে এখনো চলতেছে, তো তোমাদেরকে বলবো ফার্স্ট ইয়ারে যারা 25 বেসিস যারা শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে মানবাধিকার 30টি ধারা। হ্যাঁ, তোমাদের অনেকের বইয়ে 31টি, 32টি, 28টি এরকম ধারা থাকতে পারে। তোমরা কখনো ভুলে 28টি, 31টি ধারা এগুলো লিখবে না। লিখবে কয়টি ধারা? 30টি ধারা। আচ্ছা, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? বলো তো দেখি, দেখি বাবুরা তোমরা পারো কিনা। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হতে যাচ্ছে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান, রাষ্ট্রের তোমরা লাইভটা শেয়ার করো নাই কেন? হ্যাঁ, তোমরা এখন যদি আমি নাচানাচি করতাম, হ্যাঁ, টিকটক বানাইতাম, গান গাইতাম, এরপরে হচ্ছে কৌতুক করতাম, তোমরা কিন্তু ঠিকই শেয়ার করতাম। হ্যাঁ, তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে বিষয়বস্তুগুলো বোঝাচ্ছি, এই জন্য তোমরা এগুলো করতেছো না। ঠিক আছে, যাই হোক, তোমরা একটু তোমাদের জায়গা থেকে চেষ্টা করো আমাদেরকে আমাদের লাইভগুলো শেয়ার করতে। ওকে, তোমাদের বন্ধু বান্ধবীরাও যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। 26 বেস কবে খুলবেন স্যার? সাইমা আফরিন পুতুল, আপাতত ফ্রি লাইভ ক্লাসগুলো করো। 26 বেস খুললে তোমরা সেটা পেয়ে যাবে এবং খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ শুরু করব। তো তোমাদের অ্যাডভান্স পড়ানোর জন্য অ্যাডভান্স বেস আমাদের আছে। ওকে, তৌফিকা মিম বলেছে যে ঘ নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলছে, কেউ কেউ বলছে সরকারের কথা, কেউ জনসমষ্টির কথা, কেউ সার্বভৌমত্বের কথা বলছে। হ্যাঁ, সার্বভৌমত্ব বলেছে, শাহরিয়ার নীরব বলেছে, ফাহিম বলেছে, এবং তানবীর বলেছে, জারিফ বলেছে, মিশন বলেছে, ঘ হবে না। সাদিয়া প্রিয়াও বলেছে এবং আরও অনেকেই বলেছ। আলবি হুদা সরকার বলেছে। আচ্ছা, এখানে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। মানে যে সার্বভৌমত্ব মানে হচ্ছে যে নিজের মতো করে যে চলার, মানে এটাকে আমরা অনেক সময় বলি না যে তোমার হ্যাডাম আছে যে এটা করার, মানে হ্যাডাম মানে হচ্ছে ক্ষমতা। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সার্বভৌমত্ব। তো আমি আমার দেশের জন্য, আমি আমার দেশের মানুষের জন্য, আমি আমার দেশের সার্বভৌমত্বের প্রয়োজনে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত সার্বভৌমত্ব। মানে নিজ দেশের মধ্যে যে স্বাধীনতা, যে বহির্বিশ্ব কোনোভাবে আমাদের উপর চাপাচাপি করবে না, এইরকম ব্যাপারটাই হচ্ছে কি সার্বভৌমত্ব। তো রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব।
এগুলো প্রত্যেকটাই রাষ্ট্রের উপাদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের 4টি উপাদান না থাকলে সেটাকে আমরা কি রাষ্ট্র বলতে পারবো না। রাষ্ট্র হতে গেলে 4টি উপাদান মাস্ট থাকা লাগবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব, কারণ তোমার দেশের সার্বভৌমত্ব না থাকলে যে সেই রাষ্ট্রতে আসলে বসবাস করে তেমন একটা সুখ শান্তি পাওয়া যাবে না। আচ্ছা, কোনটি সুশাসনের পরিচয় দেয়? দেখো কোনটি সুশাসনের পরিচয় দেয় সেটা তোমরা অনেকেই হয়তো বলতে পারবে। দেখো সুশাসনের বিষয়ে ম্যাককরনি যে সংজ্ঞা দিয়েছেন তোমরা অনেকেই হয়তো বা জানো যে ম্যাককরনির কথার মধ্যে তিনি বলছে সুশাসন বলতে রাষ্ট্রের সুশীল সমাজের সাথে সরকারের শাসিত মানে সুশীল সমাজের সাথে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিতের, জনগণের শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝিয়েছেন। এটা কার সংজ্ঞা? এটা ম্যাককরনির সংজ্ঞা। ম্যাককরনি কি বলেছেন? আবার বলছি যে তিনি সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের এবং সরকারের সাথে শাসিতের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝিয়েছেন। তার টোটাল কথা হচ্ছে কি যে রাষ্ট্রের মধ্যে যারা জনগণ আছে এই জনগণের সাথে যদি সরকারের যে সম্পর্ক, জনগণ ভার্সেস সরকার, ঠিক আছে, এদের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, কথা হচ্ছে কি এদের মধ্যে যদি কি থাকে সম্পর্ক ভালো থাকে, তবে সেই রাষ্ট্রকে আমরা কি বলবো সুশাসন বা সুশাসন আছে এমন রাষ্ট্র বলতে পারবো। এখন কথা হচ্ছে জনগণ এবং সরকারের যে সম্পর্ক সেটা ভালো হবে কখন? যখন সরকার জনগণকে ভালোভাবে কি করবে শাসন করবে। যদি সরকার জনগণকে শোষণ করে তাহলে কখনো সম্পর্ক ভালো হবে না। যেমন ধরো জনগণ যদি উঠতে বসতে খাইতে ঘুমাইতে শুইতে গিয়েও সরকারকে গালাগালি করে, সরকারকে দোষারোপ করে, তাহলে সে তার মানে হচ্ছে সরকারের সাথে জনগণের সম্পর্ক ভালো নাই, তাহলে সেখানে আমরা সুশাসন বলতে পারবো না। তাহলে সরকার এবং জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক সন্তুষ্টির হতে হবে, সেই সম্পর্ক ইতিবাচক হতে হবে, সেই সম্পর্ক অবশ্যই সন্তুষ্টির দিকে যেতে হবে। তাহলে গণসন্তুষ্টিটাই হচ্ছে সুশাসনের পরিচয় দেয়। কি দেয়? সুশাসনের পরিচয় দেয়। ঠিক আছে, মনে রাখবা। যদি মনে না রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা অনেক সময় এমসিকিউতে ভুল উত্তর দিয়ে চলে আসবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সদ্গুণই জ্ঞান, উক্তিটি কে করেছেন? তোমরা অনেকেই হয়তো বা এটা সম্পর্কে অনেক আগে থেকেই পড়ে আসতেছো। যেমন হচ্ছে তোমার ভার্সু ইজ নলেজ, এই কথাটা বলেছেন কি? এই কথাটা বলেছেন হচ্ছে যে তোমার কে বলেছেন এটা বলো তো? এই কথাটি বলেছেন হচ্ছে তোমাদের যে জ্ঞান গুরু সক্রেটিস। কে বলেছেন? সক্রেটিস। সক্রেটিস মোটামুটি তিনি তাকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা এবং জানি যে পৃথিবীর প্রথম দিকের শিক্ষকদের মধ্যে প্রকৃতি থেকে যিনি শিক্ষা নিয়েছেন তিনি। তার আরও বেশ কয়েকটি বিখ্যাত উক্তি আছে, তার মধ্যে একটা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সে যে এটা জানে যে সে কিছুই জানে না। মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা হচ্ছে তারাই যারা এটা বুঝতে পারে যে সে কিছু জানে না। বুঝতে পারছো? তাহলে সক্রেটিস দাদুর কথা বলেছে তাহসিন জারিফ এবং মিশকাত সামিহা বলেছে যে ক। তো সক্রেটিসের বিষয়টা তো তোমরা অনেকেই জানো। এরপরে আমরা একটু যাই যে প্লেটো এবং অ্যারিস্টটলেরও অনেক উক্তি আছে, বাট এটা নিয়ে আমি আর কথা বলছি না। বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসনের কয়টি স্তম্ভ রয়েছে? কয়টি স্তম্ভ? আমি তোমাদের কাছ থেকে কয়টি স্তম্ভ এটা জিজ্ঞেস করবো না, কি কি স্তম্ভ, কয়টি স্তম্ভ এটা তোমরা অনেকেই পারবে। কি কি স্তম্ভগুলোর মধ্যে কি কি আছে তোমরা যদি পারো তাহলে কমেন্টস করে জানাতে পারো, আর যদি না পারো তাতেও সমস্যা নেই। কয়টি স্তম্ভের কথা বলেছে সেটা তোমরা উত্তর করতে পারো। 59 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্নের মধ্যে কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে দ্রুত সময়ে কমেন্টসে জানিয়ে দাও এবং আমি তোমাদের কাছ থেকে সেটা আশা করছি। কয়টি স্তম্ভের কথা বলেছে? উত্তর অনেকেই সঠিকভাবে দিচ্ছ, যেমন অনেকেই ভুল দিচ্ছে। আকাশ নীল সেই কমেন্টস করেছে যে 4টে স্তম্ভের কথা বলেছে। মাহি তোমার 3টে স্তম্ভের কথা বলছে। সাইমা আফরিন ফুতুল 3টে স্তম্ভের কথা বলেছে। 3টি কেন হবে? 3টি হবে না, 3টি হবে না, উত্তর হচ্ছে 4টি। এবং 4টি কি কি হবে তোমরা সেটা একটু কমেন্টসে জানাতে পারো। 4টি কি কি হবে সেটা একটু কমেন্টসে জানাতে পারো। হ্যাঁ, তুমি মেসেজ দাও আমাকে, আমি ক্লাসে আছি। ওকে, তো এখানে রাইকা ইসলাম কমেন্টস করেছে 4টি, রাশেদা আক্তার 3টি বলেছেন, স্বচ্ছতা একজনের মেহরাজ কমেন্টস করেছে, স্বচ্ছতা জবাবদিহিতা 2টি বলেছেন। স্বচ্ছতা আছে বাট জবাবদিহিতার বিষয়টা এখানে নাই, তোমার উত্তর ভুল হয়েছে। 2টি অংশগ্রহণ এটা আছে বাট হচ্ছে জবাবদিহিতা জানে না। 4টি তাহলে আমরা একটু লিখে নিব। দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো। 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা। কি? এক হচ্ছে দায়িত্বশীলতা, ঠিক আছে, দায়িত্বশীলতা। এরপরে হচ্ছে কি? স্বচ্ছতা। এরপরে কি আছে? স্বচ্ছতা। এরপরে কি? আইনি কাঠামো, ঠিক আছে, আইনি কাঠামো। এরপরে কি আছে?
আইনি কাঠামোর পরে আছে হচ্ছে অংশগ্রহণ, ঠিক আছে, অংশগ্রহণ। কার অংশগ্রহণ? এটা হচ্ছে জন অংশগ্রহণ, ঠিক আছে, অংশগ্রহণ। এরপরে কি আছে কি কয়টি? তাহলে কয়টি স্তম্ভের উপর মূলত প্রতিষ্ঠিত? 4টি। কি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। এখানে দায়িত্বশীলতা বলতে রাষ্ট্রের জনগণ এবং সরকারের, স্বচ্ছতা বলতে এটা বোঝানো হয়েছে যে সরকারের যে কর্মকাণ্ড সেটা স্বচ্ছতা থাকতে হবে, তবে জনগণের কাছে স্বচ্ছতা বা স্বচ্ছভাবে সেটা করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইনি কাঠামো। আইনি কাঠামো মানে হচ্ছে রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা, কারণ আইন যেখানে নেই সেখানে মানুষের স্বাধীনতা থাকতে পারে না, মুক্তি থাকতে পারে না। আর এটা হচ্ছে অংশগ্রহণ। রাষ্ট্র যেহেতু গণতান্ত্রিক ধারায়, সুশাসনের কথা কিন্তু গণতন্ত্র থাকলেই আসবে। সুশাসনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণতন্ত্র। যেখানে গণতন্ত্র নাই সেখানে আমরা সুশাসন চাইতে পারবো না। তাহলে গণতান্ত্রিক ধারায় আমরা জানি যে জনগণই মূলত রাষ্ট্রের মালিক, এবং জনগণ যদি গণতান্ত্রিক ধারা অংশগ্রহণ করতে না পারে তাহলে কখনো আমরা সেটাকে সুশাসন বলতে পারবো না। এই কারণে বিশ্বব্যাংকই মূলত হচ্ছে সুশাসনের ধারণা তৈরি করেছে। সেই বিশ্বব্যাংকই 4টি স্তম্ভের কথা বলেছে: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং কি এটা, ঠিক আছে। স্বর্ণা যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। এবং আরও যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ এবং স্বাগতম, ঠিক আছে। ভাই পিডিএফ পাবো না, পিডিএফ তুমি এখন পাবে না, ক্লাসগুলো শেষ করার পরে উত্তর ছাড়া পিডিএফ পাবে। উত্তর ছাড়া পিডিএফ মানে ক্লাসগুলো শেষ করার পরে উত্তর ছাড়া পিডিএফ পাবে। এই কারণেই কারণ উত্তরগুলো তো ক্লাসে পড়াচ্ছি, তাই না? তো এবার যাই 60 নম্বর। তাহলে আমরা বেশ কয়েকটি এমসিকিউ অলরেডি পড়েছি, তার মধ্যে কিন্তু আমি ডিটেলস বলতে পুরো বই কভার করে ফেলতেছি। এখানে আসলে কোনো কিছু বাদ যাবে না। উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি মানে উৎপত্তিগত অর্থে এটা কোন ভাষার শব্দ বলো তো? এটা কে বলতে পারবা দেখি? এটা কোন ভাষার শব্দ? গভর্নেন্স শব্দটি এটা কোন ভাষার শব্দ? আচ্ছা, সুশাসন 4টি স্তম্ভের কথা বলেছেন। আচ্ছা, ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ আবুল কাসেম। এবং শারিন লিসা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শেখ শারিন, ওকে, মেহেদি হাসান, আরও যারা যুক্ত হয়েছে তোমাদের। ওইখানে 60 নম্বরে বলেছে যে এখানে উত্তর খ, ঠিক আছে, বাট এটা কোন ভাষার শব্দ বলতেছে? গভর্নেন্স শব্দটি কোন ভাষার শব্দ? হ্যাঁ, গভর্নেন্স শব্দটি কোন ভাষার শব্দ? গ্রিক উত্তর দিয়েছে ইমরান আহমেদ। তোমার উত্তর প্রশ্ন অনুযায়ী হয়েছে, আর কিন্তু আমি যেটা প্রশ্ন করেছি সেটা হয় নাই। নীল আকাশ আমাদের উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে কি ইংরেজি ভাষার। হ্যাঁ, ইংরেজি ভাষারই। হ্যাঁ, দেখো, প্রথমত বলি যে গভর্নেন্স শব্দটি এটা ইংরেজি ভাষার শব্দ, কিন্তু গভর্নেন্স শব্দটি উৎপত্তি হয়েছে কুবারনাও থেকে। তাহলে গভর্নেন্স এটা ইংরেজি ভাষার শব্দ, কিন্তু কুবারনাও যেটা আছে, এই যে কুবারনাও, এই কুবারনাও শব্দটি হচ্ছে মূলত গ্রিক ভাষার শব্দ। কি ভাষার? গ্রিক ভাষা। তাহলে কুবারনাও থেকে কি আসছে? কুবারনাও থেকে গ্রিক আসছে, তোমার গভর্নেন্স আসছে। গভর্নেন্স শব্দটি মূলত উৎপত্তিগত দিক বিবেচনা করলে তাহলে উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে? কুবারনাও থেকে। এই কুবারনাও শব্দের অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা। কি পরিচালনা? জাহাজ পরিচালনা। আচ্ছা, জাহাজ পরিচালনা কেন বলছে? জাহাজ পরিচালনার ক্ষেত্রে তারা কুবারনাও এবং গভর্নেন্স শব্দটিকে কেন জাহাজ পরিচালনা থেকে দেওয়া হয়েছে? দেখো, রাষ্ট্র পরিচালনাটা জাহাজ পরিচালনার মতো অনেকটাই। রাষ্ট্র পরিচালনাটা কিসের মতো? অনেকটা জাহাজ পরিচালনার মতো। কিরকম? যে জাহাজ পরিচালনার ক্ষেত্রে যেমন হচ্ছে নাবিকরা অনেক দিক বিবেচনা করে, এক একজন এক এক কাজ করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তাই। তো এই কারণে কুবারনাও শব্দ থেকেই গভর্নেন্স শব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, এবং কুবারনাও শব্দটি গ্রিক ভাষার শব্দ, আর গভর্নেন্স শব্দটি হচ্ছে কি ভাষার শব্দ? ইংরেজি ভাষা। তাহলে ইংরেজি ভাষার এই গভর্নেন্স শব্দটি যে কোন ভাষা থেকে আসছে, যে তোমার ভাষাগত উৎপত্তিগত দিক থেকে এটা গ্রিক ভাষার শব্দ থেকে আসছে, ঠিক আছে। প্রশ্ন বুঝতে হবে, যদি গভর্নেন্স শব্দটি কোন ভাষার শব্দ বলে তাহলে ইংরেজি হবে, আর যদি বলা হয় যে উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সেটা হচ্ছে কি যে তোমার গ্রিক ভাষা থেকে, কারণ কুবারনাও থেকে গভর্নেন্স, ঠিক আছে। গণতন্ত্রকে সর্বাধিক জনপ্রিয় গ্রহণযোগ্য করার মাধ্যম কোনটি? সেটা হচ্ছে কোনটা? গণতন্ত্রকে আমি যদি জনপ্রিয় গ্রহণযোগ্য করতে চাই তাহলে এটা করা যাবে না, এটাও করা যাবে না। আচ্ছা, সরি, এটা আদর্শ আমলাতন্ত্র, এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি, ঠিক আছে। এর মধ্যে গণভোটও আমরা করতে পারি, এটা একদমই করা যাবে না। এটাও করা যাবে, এটাও করা যাবে, এটাও করা যাবে। কিন্তু এখানে বলছে যে সর্বাধিক জনপ্রিয় গ্রহণযোগ্য কোনটা? মানে সর্বাধিক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যবস্থা হচ্ছে কি? সুশাসন। যেখানে সুশাসন থাকবে না সেখানে জনপ্রিয় এত বেশি কি হবে না, যে জনপ্রিয় হয়ে উঠবে না। গণতন্ত্র এত বেশি কি হবে না, জনপ্রিয় হয়ে উঠবে না। যেখানে সুশাসন নাই, গণতন্ত্র সেখানে মুখ থুবড়ে পড়ে যাবে। কিভাবে পড়ে যাবে? মুখ থুবড়ে পড়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র এটা অনেকটা সুশাসনের উপর জোর দেয়, ঠিক আছে। এরপরে আমরা যাই, সেটা হচ্ছে তোমার কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করেছেন? এটা তোমরা সবাই পারবা। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমার
একটা জিনিস বলে রাখি যে প্রথম সুশাসন পদ্ধতি ব্যবহার করেছেন, সর্বপ্রথম ব্যবহার করেছেন কোনটা? বিশ্ব ব্যাংক। এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে ইউএনডিপি কেন লিখে? ইউএনডিপি, এটা পিটা পটা বড় বেশি পড়ে গেছে। ইউএনডিপি কেন লিখে? এই ইউএনডিপি এই সুশাসন পদ্ধতিকে সমৃদ্ধ করেছে। কি করেছে? সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করা মানে হচ্ছে এটাকে আরো বেশি ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাহলে উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক। প্রথম ব্যবহার করেছে বিশ্ব ব্যাংক, কিন্তু ইউএনডিপি এটাকে কি করেছে? সমৃদ্ধ করেছে। কি করেছে? সমৃদ্ধ করেছে। মনে থাকবে, ইউএনডিপি এই যে সুশাসন প্রত্যয় যেটি আছে সেটিকে সমৃদ্ধ করেছে। ওকে, এরপরে যায় আরো যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে যায়। কোর্সের বিষয়ে বিজ্ঞাপন আসলো, তোমরা বিজ্ঞাপন দেখে নাও, সমস্যা নাই, আমি বিজ্ঞাপন স্কিপ করে যাচ্ছি। এরপরে যে স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে, অলরেডি তোমাদেরকে সেটার উত্তর আমি প্রথম দিকে দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই পারবে। আবার যারা ক্লাসের মধ্যে মনোযোগী ছিলে না, তোমরা পারার কথা না, অথবা লাস্টের দিকে যারা জয়েন করেছো তোমরা পারবে না। যারা প্রথম দিকে ছিল তোমরা অনেকেই পারবে, ঠিক আছে? অনেকে সঠিক উত্তর করার চেষ্টা করো দ্রুত সময়ের মধ্যে। ফাতিমা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইমরান আহমেদ এবং হচ্ছে মুনতাহা। ইমরান আহমেদ উত্তর দিয়েছে, রাশেদ আক্তার। ইমরান আহমেদ আজকে খুবই অ্যাক্টিভ। রাশেদ আক্তারেরও উত্তরও পাওয়া যাচ্ছে, সাইমা আফরিন ফুতুলের কথাও পাওয়া যাচ্ছে। সাইমা আফরিন ফুতুল কি তুমি কি আমাদের সাদিয়ার বোন কিনা, সাদিয়া আফরিনের বোন কিনা? যদি হয়ে থাকো তাহলে আমাকে একটু জানাও। আবুল কাসেম, তাসকিন আহমেদ এবং মেহরাজ, এরপরে ইমরান আহমেদ, মন্টেস্কো বলেছে, মন্টেস্কো বলেছে। তার মানে প্রায়ই স্টুডেন্টই প্রথম থেকে ছিলে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসগুলো মনোযোগী হয়ে করার জন্য, কারণ তোমাদের জন্য এই পরিণতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তাহলে স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? মন্টেস্কো। আচ্ছা, লিবার শব্দের অর্থ কি? হ্যাঁ, লিবার শব্দের অর্থ, লিবার এইটা ইংরেজি ভাষার শব্দ। কি ভাষার শব্দ? সরি, লিবার শব্দটি হচ্ছে তোমার ল্যাতিন ভাষার শব্দ, ঠিক আছে? লিবার শব্দের অর্থ কি? যে ফ্রি বা মুক্ত। ফ্রি বা কি? মুক্ত। দেখো, লিবার্টি শব্দটি আসছে লিবার থেকে। দেখো, লিবার এটা ল্যাতিন ভাষার শব্দ। লিবার অর্থ কি বলছি? লিবার অর্থ হচ্ছে মুক্ত বা ফ্রি। এটা ল্যাতিন ভাষার শব্দ। লিবার থেকেই আসছে কি? লিবার্টি। আর লিবার্টির অর্থ কি? আমরা সেটা তো জানি। লিবার্টি এটা ইংরেজি শব্দ, এটার অর্থ হচ্ছে কি? স্বাধীন বা মুক্ত, ঠিক আছে? স্বাধীন বা কি? মুক্ত। স্বাধীন বা মুক্ত। তো এটা মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম যে মুক্ত থাকা। তাহলে ফ্রি বা মুক্ত, এটা লিবার শব্দের অর্থ। তো এটা আমরা শব্দগত অর্থ আমরা জানলাম, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? এখানে সরকারের 3টি বিভাগের পাশাপাশি আরেকটা বাড়তি বিষয় দেওয়া হয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কথা বলা আছে। আইন বিভাগ আইন তৈরি করে, বিচার বিভাগ সেই আইন অনুযায়ী বিচার করে, শাসন বিভাগ সেই আইন অনুযায়ী কি করে? যে আইন অনুযায়ী শাসন করে। তাহলে আইন প্রয়োগ করা সরকারের কোন অঙ্গের কাজ? যারা শাসন করে তারাই তো আইন প্রয়োগ করে, তাই না? তোমরা বলো তো, তাহলে কারা কাজটা করে? আইন প্রয়োগ করা কার কাজ? হ্যাঁ, আইন প্রয়োগ করা কার কাজ? আইন প্রয়োগ করা কার কাজ? একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, জি স্যার, আমি সাদিয়ার বোন। সাদিয়া আমাদের কাছ থেকে পড়েছে। হ্যাঁ, সাদিয়া ভালো রেজাল্ট করেছে এবং সে একটা কলেজে এখন তোমার রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পড়াশোনা করছে। এটা আমাকে জানিয়েছিল, খুব সম্ভবত রাষ্ট্রবিজ্ঞান নিয়েই পড়তেছে, এটা আমাকে জানিয়েছিল সে। এবং ও তার মনের অব্যক্ত অনেক কথাই বলেছেন। ওকে, আমাদের আরেকটা প্রাক্তন ছাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ হাবিব। তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাদের প্রতি এতদিন পর্যন্ত গ্রেটফুল থাকার জন্য। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেলে তাদের সাথে আমাদের আর যোগাযোগ থাকে না। অনেক স্টুডেন্টই আমাদের সাথে যোগাযোগ করে বা হচ্ছে কথা বলে এবং হচ্ছে পেজে আসলে, লাইভে আসলে এরা মেসেজ দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো, আবার অনেকে ভুল উত্তর দিয়েছো। যেমন হচ্ছে আইন প্রয়োগ করার কাজটা করে হচ্ছে শাসন বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেটা অনুযায়ী শাসন পরিচালনা করে, অর্থাৎ আইন প্রয়োগ করে, এবং বিচার বিভাগ সেটা অনুযায়ী বিচার করে, ঠিক আছে? উত্তর কিন্তু আমি তোমাদের কথার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। সঠিক উত্তর হচ্ছে কোনটা? শাসন বিভাগ। এরপরে আবার কোর্সের বিজ্ঞাপন। এরপরে হচ্ছে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়েছে? আচ্ছা, আমরা আইন মূলত দেখি যে আইন মূলত 2 ভাগে ভাগ করা যায়। আইন কয় ধরনের হয়? আইনকে আমরা 2 ধরনের, মানে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফৌজদারি আইন, আর একটা হচ্ছে কি? দেওয়ানি আইন। আমরা আপাতত এই আইন সম্পর্কে এইটুকুই জানবো। একটা হচ্ছে ফৌজদারি আর একটা হচ্ছে কি? দেওয়ানি, ঠিক আছে? ফৌজদারি আইন কোনটা আর দেওয়ানি আইন কোনটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। ফৌজদারি আইন এবং কি? দেওয়ানি আইন, ঠিক আছে? আমাদের এখান থেকে পরে অনেক স্টুডেন্ট কলেজ না গিয়ে ভালো ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, আমরা অনেক ফুলকিত এবং আনন্দিত এই কারণেই যে অনেক স্টুডেন্ট তাদের কলেজ না গিয়েও ভালো রেজাল্ট করতেছে। বাট এটা উচিত না কলেজ না যাওয়াটা। বাট হচ্ছে অনেক ক্ষেত্রে গিয়ে যেটা হয় যে
অনেক এলাকার মধ্যে অবকাঠামোগত এবং যোগাযোগগত এবং অনেক ক্ষেত্রে গিয়ে যেটা দেখা যায় যে অবকাঠামোগত উন্নয়ন না থাকা এবং ভালো শিক্ষক না থাকার কারণে অনেক ছাত্রছাত্রী হচ্ছে কলেজ থেকে বিমুখ হয়ে যায়। আবার আমাদের দেশের সরকারি কলেজগুলোতেও বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষা চলে বা বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে, সেখানে তেমন একটা ক্লাস নিয়মিত হয় না বা হতে পারে না। টিচাররা আন্তরিক, কিন্তু অনেক সময় গিয়ে যে শৃঙ্খলা বা নিয়মের কারণে বন্দী হয়ে তারা অনেক সময় ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে না। তো ফলে কি হয় যে স্টুডেন্টরা তাদের মধ্যে অনেক গ্যাপ থেকে যায়, তখন তারা কি করে যে বিভিন্ন জায়গায় ক্লাস খুঁজতে থাকে। তো ক্লাস খুঁজলে হবে না, যে কোয়ালিটিফুল ক্লাসগুলো সেগুলো প্রোভাইড করার মতো যে কোয়ালিটি সবারই তো সেরকম থাকে না। তো যাদের থাকে তাদের কাছ থেকে তারা উপকৃত হয়। তো আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক স্টুডেন্টই উপকৃত হচ্ছে। হ্যাঁ, আমি নিয়মিত কলেজে যেতাম। আচ্ছা, রাশেদ আক্তার নিয়মিত কলেজে যেতে, সে এখন পরীক্ষার্থী, ঠিক আছে, এখন কলেজে যায় না। আচ্ছা, এখানে হচ্ছে আইন দুই ধরনের, একটা ফৌজদারি। অপরাধ সংক্রান্ত যত আইন আছে বা অপরাধ সংক্রান্ত যত মামলা হয় সেটা হচ্ছে ফৌজদারি আইনের অধীনে হয়। আর সম্পত্তি সংক্রান্ত জমি জমা বিষয় নিয়ে যত মামলা হয় সবগুলো হয় দেওয়ানি আদালতে, ঠিক আছে, ফৌজদারি আদালত এবং দেওয়ানি আদালত। তাহলে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়? যদি অপরাধ সংক্রান্ত হয় তাহলে নিশ্চয়ই সেটা কি হবে? ফৌজদারি হবে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কি? ফৌজদারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফৌজদারি আইন অনুযায়ী অপরাধীদেরকে কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। মনে থাকবে? ওকে, পলিটিক্স বেশি হয় তাই কলেজে যায় না। আচ্ছা, তাসকিন আহমেদ অন্তর বলেছে। ওকে, ফাইন। মিশকাত সামিহা আমাদের বলেছে যে ফৌজদারি উত্তর হয়েছে। ভেবে চিন্তা, আচ্ছা ভেবে দিছো, আচ্ছা ভেবেই দিছে এই শাহরিন আক্তার, সে ভেবেই তো দিছে, উত্তর হয়েছে তো ওটা। হ্যাঁ, অপরাধীকে শাস্তি দেওয়া, এটা হচ্ছে ফৌজদারি আইন অনুযায়ী। নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্গত? আমি আর বেশিক্ষণ তোমাদের কন্টিনিউ করব না। তোমাদের অনেকে এর আগেও ক্লাস করেছো, অনেকগুলো ক্লাস হয়েছে আজকে। তোমাদের আইসিটি ক্লাস ছিল, অর্থনীতি ক্লাস ছিল, এরপরে তোমাদের পরিণতি ক্লাস হচ্ছে। তো নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? দেখো যে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এটা কি ধরনের অ্যাক্টিভিটি? এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড, তাই না? এই পলিটিক্যাল অ্যাক্টিভিটি এই পলিটিক্যাল অ্যাক্টিভিটি মূলত যে রাজনৈতিক ক্ষেত্রে হয়ে থাকে বা রাজনৈতিক ক্ষেত্রেই আমরা নির্বাচন অংশগ্রহণ করি বা নির্বাচনে ভোট দেই বা নির্বাচনে আমরা গিয়ে যথোপযুক্ত ব্যক্তিকে বেছে নেই। এখন যদি এমন হয় যে তোমার যে নির্বাচনে অংশগ্রহণ করা কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত, তার মানে তুমিও অংশগ্রহণ করতে পারবে, আমিও পারবো, আরেকজন, সবাই পারবে, যারা চাইবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা কি ধরনের যে সাম্যের মধ্যে পড়বে? যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলছি আমি, এটা অবশ্যই রাজনৈতিক সাম্যের মধ্যে পড়বে। রাষ্ট্রই আমাকে এই অধিকারটা দিবে, কারণ আমরা জানি যে আমাদের দেশে প্রাপ্তবয়স্ক 18 বছর হয়ে গেলে সবাইকে কি দেওয়া হয়? নাগরিকত্ব দেওয়া হয়। তো 18 বছর হইলে তুমি যদি নাগরিক হইতে বলো তাহলে তুমি অবশ্যই নির্বাচনের যে ভোট দেওয়া, নির্বাচনে প্রচারণা চালানো, সেই কর্মকাণ্ডগুলো তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো। এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি অতি শাসনের বিপরীত অবস্থায় হলো স্বাধীনতা, এটি কার? এগুলো আসে পরীক্ষায়, বিশেষ করে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? ওকে, হাবিব বলেছে যে আমি 2 বছরে কলেজে 1 মাসও ক্লাস করি নাই, শুধু পড়ালেখা টিমের সাথে শুরু থেকে যুক্ত ছিলাম, নিয়মিত ক্লাস করেছি এবং কলেজের পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট সন্তোষজনক হয়েছে। হ্যাঁ, হাবিব যেটা বলেছে সেটা ও আমাকেও বলেছে। সে যেটা বলেছে সেটা হচ্ছে ও চাকরির কারণে ও শহরে অবস্থান করছিল এবং অনেকে সে কলেজে গেলেও সেই কলেজে নিয়মিত যেতে পারতো না, যে তার সীমাবদ্ধতা ছিল। অনেক স্টুডেন্টের সীমাবদ্ধতা থাকে, তো এটা কাটিয়ে উঠতে পারার জন্যই হচ্ছে আমরা ফ্রি লাইভ ক্লাসগুলো আয়োজন করেছি। তোমরা যারা কোর্স কিনতে পারো না, তোমরা ফ্রি লাইভ ক্লাসগুলো করবা, হ্যাঁ, অনেকটাই উপকৃত হবে। হয়তোবা পুরোপুরি ভালো রেজাল্ট ওইভাবে করতে না পারলেও অন্তত তুমি ভালো মোটামুটি একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? ওকে, এখানে যেটা আছে, স্যার আপনার ক্লাস আমার ভালো লাগে, ইয়াসমিন নীলা, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখো অতি শাসনের বিপরীত অবস্থায় হলো স্বাধীনতা, উক্তিটি কার? আসলে এখানে উক্তিটি কার বলেছে? যে অধ্যাপক সিলি এই উক্তিটি করেছেন। তোমরা বোঝার চেষ্টা করো, অতি শাসন বলতে এখানে মানে এমন অবস্থাকে বোঝাচ্ছে, ধরো মা বাবারা সন্তানদেরকে যখন অতিরিক্ত শাসন করে তখন তারা অনেক ক্ষেত্রে অনেক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়, এবং এটাকেই আমরা মনে রাখবো যে এটা সিলির কথা। হ্যাঁ, ছেলেপেলেরা সিল করতে চাইলে মায়েরা কি করে, যে বাবারা যে তাদেরকে জোর করে বাসার মধ্যে রেখে দেয়। এই সিল করতে না পারা, সিল থেকেই সিলি, অধ্যাপক সিলি মনে রাখবা, ঠিক আছে? এই যে সিল করতে না পারে, এটা থেকেই তুমি সিলির কথা মনে রাখবা। যত মানে মা বাবারা যখন অতি শাসন করবে তখন তুমি তোমার স্বাধীনতা পাবে না, তার মানে তুমি সিল করতে পারবে না, ঠিক আছে?
আমি কলেজে যাইতে পারছি না, কিন্তু পড়ালেখার পাশে আছি, বাকিটা আল্লাহ ভরসা। ওকে স্বর্ণা, বসা রাখার জন্য তোমাকে ধন্যবাদ, এবং আমরা আমাদের প্রতিদান ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। এটা প্রায় প্রতি বছরে আসছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। এই কথাটা আসলে কে বলেছেন, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা প্রায় সময় পরীক্ষায় আসছে, এবং তোমরাও দেখবা যে তোমাদের পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ, এটা কে বলেছে এটা একটু তোমরা বলতে পারো কিনা দেখি। এবং এটার মধ্য দিয়ে হয়তো বা আমাদের মানে আজকের ক্লাস সমাপ্তি হতে যাচ্ছে। তোমরা একটু কমেন্টস করো, জানাও যদি না থাকে, এমসিকিউ যদি আর অন্তর্ভুক্ত না থাকে, যেহেতু প্রতিদিনেরটা প্রতিদিনই টাইপ করা হয়, আমি দিয়ে দিলে তারপর এখানে টাইপ করে দেওয়া হয়। ওকে, 59B বলেছে, জন লক বলেছে, জন লক বলেছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, হাবিবুল্লাহ নগর বলেছে, স্যার আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ হাবিবুল্লাহ। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার উত্তর তো জন লক তোমরা অলরেডি দিয়েই দিয়েছো। এরপরে আইনের সুপ্রাচীন উৎস আসলে কোনটি? আইনের সুপ্রাচীন উৎস কোনটি তোমরা বলো তো? আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি? তোমরা অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি সেটা তোমরা অনেকেই জানো। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কোনটি সেটা অনেকেই জানো। আচ্ছা, আমরা আর মাত্র 4টি এমসিকিউ পড়বো, এরপরে আমরা লাইভ ক্লাসটা শেষ করে দিব। তোমাদের অনেকেই আইনের সুপ্রাচীন উৎস কোনটি তোমরা অনেকেই পারো, তোমরা বলতে পারো আইনের সুপ্রাচীন উৎস। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হচ্ছে 6টি। পরীক্ষায় তোমাদের আসবে আইনের সুপ্রাচীন উৎসর কথা তো এখানে আছেই। তো অধ্যাপক হল্যান্ড তিনি রাষ্ট্রবিজ্ঞানী, অধ্যাপক হল্যান্ড বলেছেন যে আইনের উৎস হচ্ছে 6টি। আইনের উৎস কয়টি? আইনের উৎস হচ্ছে 6টি। কয়টি? 6টি। হ্যাঁ, এই 6টির মধ্যে মোটামুটিভাবে তিনি প্রথমে বলেছেন হচ্ছে প্রথা। প্রথা মানে হচ্ছে দীর্ঘদিন ধরে, মানে অতীত থেকে চলে আসে সামাজিক রীতিনীতি। তাহলে আমরা বলতে পারি যে প্রথা হচ্ছে যে আইনের প্রাচীনতম উৎস, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটাতে চলে যায়, সেটা হচ্ছে কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা? কেউ বেকার না থাকে, এটা কোন ধরনের স্বাধীনতা? আচ্ছা, বেকারত্ব আসে মূলত অর্থনৈতিক যে মানে অর্থনৈতিক অবস্থা যদি দেশের খারাপ হয় তাহলে দেশের মধ্যে বেকারত্ব বাড়ে। আচ্ছা, কেউ বেকার না থাকা কোন ধরনের স্বাধীনতা? এটা আমরা কি বলতে পারবো? বলতো এটা কোন ধরনের স্বাধীনতা? কেউ বেকার না থাকে এটা কোন ধরনের স্বাধীনতা? এটা কি আমার প্রাকৃতিক? এটা কি আমার অর্থনৈতিক? এটা কি রাজনৈতিক? 71 বলেছে 2 বলেছে উত্তর হয়েছে তোমাদের। ভেরি গুড, ভেরি গুড। এটা অনেকেই কনফিউজড হয়ে যায়, এটাকে রাজনৈতিক না হচ্ছে তোমার অর্থনৈতিক। এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করি। সেটা যদি বলা হয় যে বেকারদের সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার? হ্যাঁ, বেকারদের সরকারি চাকরি লাভের অধিকার, এটা কোন ধরনের অধিকার? চাকরি লাভের অধিকার, এটা কোন ধরনের অধিকার বলো তো দেখি। এটা অধিকারের মধ্যে আমরা অনেক ধরনের অধিকার পড়ছি না? যেমন ধরো তোমরা সামাজিক অধিকার পড়েছো, এরপরে তোমাদের রাজনৈতিক অধিকার পড়েছো, এরপরে তোমাদের অর্থনৈতিক অধিকার পড়েছো। এখানে কোনটা হবে বলো তো? এটা কি রাজনৈতিক হবে নাকি অর্থনৈতিক হবে নাকি সামাজিক হবে বলো তো দেখি, পারো কিনা? যে বেকারদের, আচ্ছা রাজনৈতিক বলেছে, ভেরি গুড, রাজনৈতিক হবে। সিদ্ধাতুল মুনতাহা সঠিক উত্তর দিয়েছে, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এখানে বেকারদের ক্ষেত্রে না থাকে এটা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। বাট হচ্ছে মানে তুমি বেকার, তুমি কোন একটা কাজ করবে, তার মানে তুমি অর্থনৈতিক কর্মকাণ্ড করতেছো। কিন্তু তুমি যখন সরকারি চাকরির কথা আসবে তখন সেটা হবে রাজনৈতিক অধিকারের বিষয়টা, ঠিক আছে? রাজনৈতিক অধিকারের বিষয়টা আসবে। এরপরে আমরা যাই, সেটা হচ্ছে আইনের প্রধান উৎস কোনটি? আইনের প্রধানতম উৎস, আচ্ছা একটু আগে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাচীনতম উৎস। আর আইনের ধর্মীয় উৎস হচ্ছে ধর্মীয় গ্রন্থগুলো, আর ন্যায়বোধ এটাও আমরা আইনের উৎস হিসেবে ধরি। বাট হচ্ছে আইনের প্রধানতম উৎস হচ্ছে আইনসভা। কি? আইনসভা। মনে থাকবে আইনের প্রধানতম উৎস কোনটি? আইনসভা। আইনসভার মধ্যেই আইন তৈরি হয় সবচেয়ে বেশি। আমাদের দেশে আইনসভার নাম কি তোমরা সবাই হয়তো বলতে পারবা। আমাদের দেশের আইনসভার নাম হচ্ছে কি? যে আচ্ছা স্যার, পরিণতির 2য় অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে একটা প্রশ্ন ছিল, করতে পারবো? হ্যাঁ আবুল কাসেম, অবশ্যই করবা। সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে প্রশ্ন করো, সমস্যা নাই। এটা নিয়ে যদিও এমসিকিউ আসবে সামনের দিনগুলোতে, কারণ তোমাদের আস্তে আস্তে পড়াবো। তো আজকে তোমাদেরকে একটা জিনিস বলার একই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সোমবারে হওয়ার কথা না, নেক্সট ক্লাস তো হয়তো সোমবার না হয়ে রবিবারও হতে পারে, মানে একদিন আগিয়ে আসবে। আবার ওইদিকে শুক্রবারও হবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম যে নেক্সট ক্লাস যেটা হবে সেটা হয়তো বা রবিবারও হতে পারে,
কারণ সোমবারে তোমাদের ইকোনমিক্সের T20 বেসের একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে পেজের মধ্যে, ঠিক আছে? এটা 9টা থেকে 10টায় হবে, সুতরাং 9:30টার মধ্যে আমাদের কোনো প্যানেল মানে 9টায় কোনো প্যানেল আর খালি থাকবে না। 9টায় 3টা প্যানেলের মধ্যে 3টা ক্লাস চলবে, আমাদের 3টা প্যানেল এরকম, হ্যাঁ 3টা প্যানেলের মধ্যে ক্লাস চলবে, ঠিক আছে? ওকে, সাদিয়া জান্নাত যুক্ত হয়েছেন। জাতীয় সংসদ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ দেওয়ার প্রয়োজন দেখা দিলে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করবেন। আচ্ছা, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ দেওয়ার প্রয়োজন দেখা দিলে, এখানে প্রশ্নটা কোথায় আমাকে বলো, তোমার প্রশ্নটা কোথায় আবুল কাসেম? প্রশ্ন তুমি করতে পারো না, প্রশ্নটা ঠিকভাবে করো, আমি তোমাকে উত্তর দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে একটু দেখো স্বাধীনতা গণতন্ত্রের অবস্থান, স্বাধীনতা এবং গণতন্ত্রের অবস্থান। দেখো, গণতন্ত্র যেখানে নাই সেখানে স্বাধীনতা নাই, যেখানে আবার স্বাধীনতা নেই সেখানে গণতন্ত্র থাকতে পারে না। তার মানে হচ্ছে এরা হচ্ছে স্বাধীনতা এবং গণতন্ত্র, অনেকটা কিরকম স্বাধীনতা এবং কি গণতন্ত্র, গণতন্ত্র এবং স্বাধীনতা, স্বাধীনতা, এই একটা ছাড়া আর একটা কখনো আমরা কল্পনা করতে পারি না। তার মানে হচ্ছে সমান্তরাল, এরা একটা সমান একটা, একটা সমান একটা, সমান হইলে কি হয়? সমান্তরাল হয়। এই যে দেখো সমান্তরাল, সমান, হ্যাঁ সমান। এরপরে যায়, পরবর্তী প্রশ্নে যায়। এই যে ইজি অন লিবার্টি গ্রন্থটি লিখেছেন কে? এটা হচ্ছে লাস্ট ওয়ান তোমাদের, আজকে হচ্ছে এটাই লাস্ট ওয়ান, অর্থাৎ শেষবারের মতো বা শেষ প্রশ্নটি তোমরা উত্তর করার চেষ্টা করো। ইজি অন, হ্যাঁ বলো, এটার উত্তরটা দিয়ে যাও। শেষ ভালো যার সব ভালো তার, আজকের জন্য সেটা, আজকের জন্য সেটা বলো। শেষ ভালো যার সব ভালো তার। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, অনেকেই ভুল উত্তর দিচ্ছ, তোমরা চেষ্টা করেছো অন্তত, হ্যাঁ। আমার জন্য মনে হয় দেখা যাচ্ছিল না। ইজে অন লিবার্টি গ্রন্থটি লিখেছেন কে? কমেন্ট পড়েন না কেন? হিমেল তালুকদার রাজ, কমেন্ট পড়ে দিলাম। আমি এতক্ষণ ধরে কমেন্টস পড়তেছি, তোমাদের কমেন্টস পড়ার মতো তেমন বেশি কিছু তুমি লিখো নাই, যার কারণে তোমার কমেন্টসটা পড়া হয় নাই। ওকে, বলো। মন্টেস্কু বলতেছে, বাট কিভাবে সম্ভব? এটা লিবার্টি সম্পর্কে কে লিখেছেন বলো তো? লক, ওকে, 74-এর লক। ওকে ফাইন, রুশো বলেছে অনেকে। আচ্ছা তোমরাই বলো কোনটা হইতে পারে উত্তর, মানে 100% শিওর এরকম কেউ একজন বলো তো দেখি, মানে শতভাগ নিশ্চিত, আত্মবিশ্বাস আছে এমন। নোটিশটা কে কাকে প্রদান করবেন? আচ্ছা, এখানে সেই প্রশ্ন যেটা করেছে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ দেওয়ার প্রয়োজন দেখা দিলে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করবেন। হাইকোর্ট, দেখো, হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করবেন। এখানে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশ দেওয়ার প্রয়োজন হইলে, হ্যাঁ যদি সুপ্রিম কোর্টের প্রয়োজন হয় তাহলে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেলকে জানাবেন যে হ্যাঁ প্রয়োজন পড়তেছে, আপনি জানান, এটা বলবে। অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তোমার অ্যাটর্নি জেনারেলকে বলবে। আচ্ছা, অনেকেই তোমার আত্মবিশ্বাস নিয়ে বলেছে যে লক, অনেকেই আবার রুশু বলেছে। উত্তর হচ্ছে কে? মিল। কে? মিল, ঠিক আছে, মনে থাকবে। আলবিহুদা উত্তর সঠিক হয়েছে, এবং হচ্ছে আর বেশিরভাগ স্টুডেন্ট রাশেদ আক্তার সঠিক হয়েছে উত্তর, এবং লক বলেছে যারা, তোমাদের ভুল হয়েছে, তোমরা শিওর না, 100% শিওর না। রুশু বলেছে মাহমুদা, মেহরাজ উত্তর সঠিক হয়েছে, তকিরুল ইসলাম 100% ভুল উত্তর দিয়েছে, এবং হচ্ছে আমি শিওর গ হবে, উইন, মুনতাহা উইন হয়েছে। ওকে, রাবিয়া আক্তার রেখিয়া সে রুশু লিখেছে, আলবিহুদা উত্তর হয়েছে তোমারটা, স্বর্ণারটাও উত্তর হয়েছে। ওকে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো। তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি, তো তোমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এবং আজকের মতো তোমাদের যেটুকু পড়িয়েছি, ও এখানে তো আরেকটা দিয়ে গেছে, এটা তোমরা উত্তর দেখতেই পাচ্ছ, স্বাধীনতা আইনের মধ্যে কোনো বিরোধ নাই, এটা লিখছে, তো এটাই মনে হয় লাস্ট ছিল। ও তথ্য অধিকার আইনও আরেকটা আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো থেকে আলোচনা করবো, ঠিক আছে? এখানে আরও কিছু আছে, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই থাকলো, এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আজকে তোমরা ক্লাসে যুক্ত হয়েছো, এবং
তোমাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ রবিবারে, এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকতে পারি, তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। এবং এইভাবে ক্লাসগুলো করতে থাকলে তোমাদের ইনশাআল্লাহ পুরো বই কভার হয়ে যাবে, কোনো কিছুই আসলে তোমাদের কি থাকবে না, অজানা থাকবে না। এবং তোমাদের ক্লাস কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারো তোমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগছে, আজকের ক্লাস এভাবে কন্টিনিউ করবেন। ওকে ফাইন, তোমাদের বন্ধুবান্ধবদেরও অবশ্যই জানিয়ে দিবে। সিদরাতুল মুনতাহা আল্লাহ হাফেজ, সামিয়া আল্লাহ হাফেজ, এবং হচ্ছে আফরাউদ্দিন আল্লাহ হাফেজ, ওকে রাকিব হাসান আল্লাহ হাফেজ, মাহুয়া মাহমুদা আল্লাহ হাফেজ। ওকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।